আসসালামু আলাইকুম। মিরপুরে শিশু রামিসাকে গলা কেটে হত্যা করার পর যেভাবে রামিসার বাবা সরকারকে চ্যালেঞ্জ করেছে, আমি মনে করি সরকারের সেই চ্যালেঞ্জটি নেওয়া উচিত। রামিসার বাবা চিৎকার করে বলেছে, আপনারা লিখে রাখেন, স্ট্যাম্প দেন, আমি লিখে দিয়ে যাই, এর বিচার হবে না, আপনারা এর বিচার করতে পারবেন না। আমি বলে দিয়ে গেলাম যে এই ঘটনাটা 15 দিন থাকবে, আপনারা কথা বলবেন, আলোচনা করবেন, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আমার মেয়ের ইস্যু হারিয়ে যাবে। চিন্তা করে দেখুন যে একটা দেশের বিচারহীনতা কোন পর্যায়ে গেলে একজন বাবার মনে এমন প্রশ্ন আসে যে এই দেশে বিচার হয় না, এটি অবধারিত, এবং এই যে অপরাধী সে কোনো না কোনোভাবে ছাড়া পেয়ে যায়, কোনো না কোনোভাবে খালাস পেয়ে যায়। আমি সরকারকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, রামিসার বাবার যে একটি ধারণা সেটি আপনারা মিথ্যা প্রমাণ করে দেন। আপনারা বিচার করে দেখিয়ে দেন যে রামিসার বাবা যে কথাটি বলছে, চ্যালেঞ্জ নিতে চেয়েছে, সেটি বাস্তবায়ন হয়েছে। তাহলে আরো অন্তত বাবারা অনেকে অন্তত তৃপ্তি পাবে যে না, এদেশে বিচার হয়েছে। প্রায় আমাদের দেশে এমন শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে, প্রায় প্রতিদিনই এরকম দুই একটি ঘটনার খবর আমরা পাই, কিন্তু প্রতিদিন কি আমরা বিচারের কথা শুনি? কিংবা ইদানিংকালে আমরা শিশুদেরকে এমন নির্যাতন করে মেরে ফেলেছে এমন কোনো বিচারের খবর কি পেয়েছি? আমরা পাইনি। আর পাইনি বলে এদেশের মানুষ এখন আর বিচার চায় না, কারণ জানে যে বিচার হবে না। তারপরও আমি অনুরোধ করব আবারও যে রামিসার বাবা যে কথাটি বলেছে সেটিকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে রাষ্ট্রকে, এবং সেটি বিচার করে দেখাতে হবে যে হ্যাঁ, এই বাংলাদেশে অপরাধীদের বিচার হয়। এবং সেটি যদি হয় তাহলেই সঠিকভাবে হয়তো এই রামিসার বাবা তার সন্তানকে তো আর ফেরত পাবে না। পৃথিবীর সব কিছু উজাড় করে দিলেও এই বাবার বুকটা কোনোদিন পূর্ণ হবে না। অন্তত সান্ত্বনা থাকবে যে না, আমার মেয়ে হত্যার বিচার পেয়েছি। আশা করি আমাদের রাষ্ট্র সেটি ভেবে দেখবেন, প্রশাসন সেটি করবেন, অন্তত যাতে আমরা রামিসার বাবা আজকে যে সমাজের চোখে আঙ্গুল দিয়ে যে বিষয়টি বলতে চেয়েছে, আমরা যেন বলতে পারি যে তিনি সেটা সঠিক বলেননি বা ভুল বলেছেন। তাকে আমরা বিচার দেখাতে চাই। আমিও রাষ্ট্রের কাছে অনুরোধ করলাম তাদেরকে, এই রামিসার বাবা মা বা তাদের পরিবারকে আপনারা দেখিয়ে দেন যে আপনারা বিচার করতে পারেন। ধন্যবাদ। আজ সকালে উঠে আমরা দেখতে পেলাম রামিসা নামের একটি শিশু স্কুলে যাবে, এই সময় হঠাৎ করে তার মা তাকে খুঁজে পাচ্ছে না, এবং তারা সন্দেহ করলেন যে তাদের সামনের বাসায় হয়তো মেয়েটি আছে, এবং ওনারা দরজা ধাক্কাচ্ছেন কিন্তু দরজাটা কেউ খুলছে না। আপনি একটু চিন্তা করুন যে আপনার সন্তান দরজার ওপাশে আছে, আপনি কিছু করতে পারছেন না, পুলিশ এসে যতক্ষণে দরজাটা খুললো ততক্ষণে ওনার সন্তানকে মেরে মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলা হলো। তো এই মা, এই বাবা সারা জীবন এই দুঃখ, এই শোক কাটিয়ে উঠতে পারবে না। এবং এটার জন্য আসলে কে দায়ী? আমি মনে করি এটার জন্য দায়ী হলো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রের যখন আপনার ভিজিবল জাস্টিস, যেটাকে আমরা বলি, যেই জাস্টিস এবং বিচার ব্যবস্থা আমরা চোখে দেখতে পারি না, এইরকম জাস্টিসটা বন্ধ হয়ে যায়। এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আপনি আমার বাংলাদেশে 100টি যদি ধর্ষণের কেস দায়ের করা হয়, মাত্র একটা কেসের জাজমেন্ট আসে শেষ পর্যন্ত। তো আপনি চিন্তা করেন, আপনি যদি 1000 ঘটনা হয় তার মধ্যে মাত্র 100টা কেস দায়ের করা হয়। কারণ আমাদের এই সমাজের যেই একটা ট্যাবু, এই ধর্ষণকে ঘিরে মানুষ বেশিরভাগ সময় চেপে যায়, অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনাটাকে চেপে যায়। সেখানে এই ট্যাবুকটেক থেকে বের হয়ে এসে, অথবা যদি এইরকম রামিসার মা বাবার মতো যারা বাধ্য হয়ে একটা কেস করেন, এই কেসের 100টি কেসের মধ্যে মাত্র একটি বিচার শেষ হয়। তো এই বিচারহীনতার সংস্কৃতি যখন পুরো সমাজে ছড়িয়ে পড়েছে, তখন আপনি একজন ধর্ষককে কিভাবে, বিকৃত মানসিকতার যে লোক, তাকে কিভাবে থামাবেন? কারণ তার ডেটারেন্স, তার থামানোর উপায়টা হলো আপনার বিচার নিশ্চিত করা, দ্রুত বিচার নিশ্চিত করা, এবং ভিজিবল, দেখার মতো বিচারটা নিশ্চিত করা, যেটা হলো মানুষ দেখছে। একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কিন্তু সরকার পারে বিশেষ এই ধর্ষণ কেসগুলোতে যদি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে 30 দিন, 60 দিন, 90 দিন বেঁধে দিয়ে কেসগুলো ফলো আপ করে এর মধ্যে যদি একটা বিচার কার্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো, বছরের পর বছর যদি সেই বিচারটা ঝুলে না থাকতো, তাহলে হয়তো
আজকে আমরা এতটা অরক্ষিত পরিস্থিতি পড়ে যেতাম না। আরেকটা ব্যাপার আছে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে একটা নৈতিকতার এবং সামাজিক এবং শিক্ষার যে বন্ধনটা ছিল, একটা সুতা বলে, যে সামাজিক ফ্যাব্রিক বলে এটাকে, এই সুতোগুলো আসলে না ভেঙে পড়েছে বিশাল একটা সময় ফ্যাসিস্ট আমলে। আমরা মানে মিনিমাম বিচার না দেখতে দেখতে, এবং সেই সংস্কৃতিটা কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। আমাদের আশা ছিল যে একটা নির্বাচিত সরকার আসলে আমরা হয়তো এটা থেকে কিছুটা পরিত্রাণ পাবো, আমরা আরও একটু বেটার পরিস্থিতি দেখতে পারবো। কিন্তু আমরা দিনের পর দিন দেখছি আসিয়ার হত্যাকাণ্ডে পুরো দেশ ফেটে পড়েছিল। আমার মনে আছে সারা দেশের মানুষ আই এম আসিয়া লিখে, উই আর আসিয়া মেয়েগুলি লিখে 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 ফেসবুক সয়েল আপ করে ফেলেছে, ভাইরাল হয়ে গিয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সেমিনার হয়েছে। কিন্তু তারপরে আজকে 4-5 মাস পরে সেই ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছে। আজকে রামিসার ব্যাপার হয়েছে, কালকে হয়তো আই এম রামিসা লিখে অনেক কিছু হবে। এই যে আমার কথাগুলোও হারিয়ে যাবে ইথারে যদি এটার বিচার না হয়। সুতরাং এটার একটি সমাধান, সেটা হলো বিচার হতে হবে, দৃশ্যমান বিচার হতে হবে, এবং এই বিচারের জন্য সরকার, রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের আদালত সবার দৃশ্যমান চেষ্টাটা মানুষের চোখে ধরা দিতে হবে যে তারা চেষ্টা করে যাচ্ছেন, তারা খুব দ্রুত কেস এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা কেস দিয়ে কাজ করছেন। এবং শুধু রামিসা না, এবং এরকম যত আমরা জানি আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, কিন্তু এই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলো আরও ইফেক্টিভ করা যায়। যেমন আজকে রামিসার কেসটাই যদি আমরা ধরি, এইখানে তো আপনার প্রমাণ তো হাতে নাতে, এই মৃত্যুটা যে হয়েছে, এই ডেড বডিটা তো একদম যে করেছে তার বাসায় পাওয়া গেছে, তার ওয়াইফ স্বীকারোক্তি দিয়েছে। তাহলে খুব দ্রুত তাকে ধরে, জাকিরকে মোস্ট প্রবলি ধরাও হয়েছে আমি যতটুকু জানি, যে পারপিট্রেটর, তো তাকে দ্রুত এভিডেন্স সহকারে তার বিচারটা যেন, অন্তত এই বিচারটা যেন দৃশ্যমান হয়। 1971 সালে বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা যুদ্ধ ছিলেন মাত্র 9 মাস। আর আমরা আজকের প্রজন্ম, তারাই নিজেকে ক্ষমতা আনার জন্য আমরা যুদ্ধ করছি টোটাল 19 বছর। সেই মনিউদ্দিন ফখরুলের আমল থেকে শুরু করে খুনি হাসিনার দুঃশাসনের লুটপাট, গুম হত্যা, এবং জামাত বিএনপি যেন চাকরি না পায় সেই পর্যন্ত একজন প্রধানমন্ত্রী বলছে খুনি হাসিনা বলছে বিনা ভোটে সন্তান নেই, তার বিরুদ্ধে আমরা কথা বলছি 15 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ছিল 1.5 বছর। 19 বছর আমরা যুদ্ধ করছি এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তারাই যে ক্ষমতা আনার জন্য, অর্থাৎ জনগণের ভাগ্য নতুন করে লেখার জন্য, কারো দালালি করার জন্য না, কোনো নেতার গোলাম হওয়ার জন্য না, পদ প্রতিষ্ঠান পাওয়ার জন্য, চামচামি আর লুটপাট করার জন্য না। বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য যেন